ভালোবাসার নীল আকাশ। দেখ নীলা, তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব না। এটা কখনোই হবার নই। আর আমি এটা চাই না। তুমি এমন করতে থাকলে কিন্তু আমি আর জব করব না তোমার সাথে ওই কোম্পানিতে। মেয়েটা নিশ্চুপভাবে কথাগুলো শুনে যাচ্ছে। কোন কথা বলছে না। আমার পাশে যে মেয়েটা বসে আছে তার নাম নীলা। নীলা আর আমি একই কোম্পানিতে জব করি। কোম্পানিটা অবশ্য নীলাদেরই। কি অবাক হলেন নিজের বাবার কোম্পানিতে নিজে জব কেন করে? অবশ্য এটা অবাক করার বিষয়। আমি নিজেই অবাক হয়েছিলাম যখন শুনেছিলাম বাবার অফিসে মেয়ে কাজ করে। মেয়েটা খুব সাধারণের ভিতর অসাধারণ। নিজে কিছু করতে চাই, যার জন্য নিজের বাবার কোম্পানিতে জব করে। এটা অবশ্য ওর বাবা চান না, তবুও মেয়ের জেদের কাছে হেরে যান। নীলা খুব জেদি মেয়ে, যা বলবে তাই না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, যত কষ্টই হোক হার মানবে না। খুব সাধারণ ড্রেস পরে আসে অফিসে। কোন অহংকার নেই। সারা অফিস মাতিয়ে রাখে। সবাই নীলাকে খুব ভালোবাসে। নীলাও খুব সহজে সবাইকে আপন করে নেই। যেমনটি আমি হয়েছি, তবে আমার আপন হওয়াটা ব্যতিক্রম। নীলা, কিছু বলছো না যে? আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। কিন্তু একটা জিনিস ভুল করেছো, আর সেই ভুলটা হলো তুমি ভুল মানুষকে ভালোবেসেছো। আর তোমাকে আগেও বলেছি আমার একটা অতীত আছে, সেটাই ভুলতে পারছি না। আবার তোমাকে না না আমি পারবো না। নীলা চুপ করে শুনেই যাচ্ছে, কিছু বলছে না। অবশ্য আজ আমি এখানে ডেকেছি তাকে কিছু কথা বলার জন্য, তাই আমি একাই বকবক করে যাচ্ছি। নীলা এবার উঠে দাঁড়ালো। কিছু হয়তো বলবে, কিন্তু ওর কথাটা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। উঠেই বলল, চলেন বাসায় যাব। আমি অন্য কিছু আশা করেছিলাম নীলার কাছ থেকে, কিন্তু না, তেমন কিছুই বলল না। কি অদ্ভুত টাইপের মেয়ে। পাশাপাশি হাঁটছি, নীলার দিকে কেমন যেন তাকাতে লজ্জা লাগছে, তাই মাথাটা নিচু করেই হেঁটে চলেছি। এই খালি যাবে? যাব। কই যাবেন স্যার? কথাটা বলল রিকশাওয়ালা। আমরা অনেকে এদের মর্যাদা দেই না। 15 টাকার ভাড়া অনেকে 10 টাকা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়ে থাকি। লোকটা অনেকটা বৃদ্ধ। আমরা একবার ভাবি না, সেই মানুষটির জায়গায় যদি নিজের বাবা হতো তাহলে কেমন লাগতো। কথাটা বললাম এই জন্য, একটা ছেলে তার সাথে ভাড়া নিয়ে তর্ক করছে। তারাও তো এই কাজ করে সংসার চালাই। আসলে গরিবদের মূল্য কেই দিতে চাই না। দুজনে পাশাপাশি বসে আছি। দুজনেই চুপচাপ। কেউ কোন কথা বলছে না। বাসায় চলে আসলাম, এসে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙল সকাল 6:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম। বাহিরে খুব বেশি যে অন্ধকার তা না, তবে অনেক রাত হয়েছে এখন, 7টা মানে অনেক রাত। ল্যাম্পপোস্টের বাতির আলোতে রাস্তা দেখে হাঁটছি আর ভাবছি আগের কথাগুলো। তখন ইন্টার পেরিয়ে নতুন এক কলেজে ভর্তি হলাম। নবীন বরণ অনুষ্ঠানে একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে যায়। আমাদের ডিপার্টমেন্টে পড়তো। একদম চুপচাপ স্বভাবের মেয়ে। ওরটা চঞ্চলতা ছিল না। মেয়েটার ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল ছিল, যার কারণে বারবার ওই তিলটার প্রেমে পড়ে যেতাম। এভাবে চলছিল আমাদের মাঝে। কিছুদিন যাওয়ার পর প্রপোজ করলাম, রাজি হলো না। কিছুদিন যাওয়ার পরে তার ভাবসাব দেখে বুঝলাম মেয়েটা সম্মতি জানাচ্ছে। বেশ ভালোই চলছিল আমাদের সম্পর্ক। ওর একটা সুন্দর নাম আছে, নামটা হলো নিশি। হঠাৎ করে একদিন বলে উঠল, আচ্ছা আমি যদি কোন দিন হারিয়ে যাই তখনও কি তুমি মিস করবে? দুজন পাশাপাশি বসেছিলাম। তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমার বাবুটারে সব সময় মিস করি, আর করব কোন দিন হারিয়ে যেতে দিব না। তখন নিশি আমার মুখের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে একটা লিপ কিস করল। আমি মুহূর্তেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি ভাবিনি এমনটা হয়ে যাবে। ধমকের সুরে বললাম, কেউ যদি দেখে ফেলতো? তখন শুধু বলল, দেখলে কার কি আসে যায়। আমি তখন তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম বলে কি জানি না, সেদিন নিশি আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, যার কারণে কিসটা করেছিল। মাঝে মাঝে এখনো ভাবি, নিশি সেদিন আমার দিকে কি এমন দেখেছিল যার কারণে কিস করেছিল। আমি এখনো কারণটা খুঁজে পাইনি, আর হয়তো কোন দিন পাবো না কারণটা জানার। নিশি মাঝে মাঝে খুব ভয় ফেলাই দিতে। দিন নাই রাত নাই করে আমার বাসায় চলে আসতো।
কেন আসছে জিজ্ঞাসা করলে বলতো দেখতে ইচ্ছা করছিল তাই। আবার আমাকে ওর বাসায় দিয়ে আসতে হতো। কত রাত কেটেছে ল্যাম্পপোস্টের নিচে গল্পে, কত রাত কেটেছিল ল্যাম্পপোস্টের পাশ দিয়ে হাতে হাত রেখে হেঁটে হেঁটে। আমাদের মাঝে খারাপ কোন উদ্দেশ্য ছিল? দুজন দুজনকে খুব বিশ্বাস করতাম। একদিন রাতে হুট করে আমার বাসাতে হাজির। আজ নিশির দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না ওর কিছু হয়েছে। আমি জিজ্ঞেস করাতে বলল ওকে না জানিয়ে ওর বাবা মা বিয়ে ঠিক করেছে, একেবারে চলে এসেছে বাসা থেকে। এখন দুজনকে পালাতে হবে নিশির কথা। আমি পুরুষ না যে পালিয়ে যাব। নিশিকে নিয়ে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওর বাসাটা বেশি দূরে ছিল না। নিশি খুব কাঁদছিল আর বলছিল প্লিজ চলো পালিয়ে যাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমারও খুব কষ্ট হচ্ছিল, তবুও ওর বাসার দিকে এগিয়ে যাচ্ছি। ওদের বাসায় আসতেই ওর আম্মা বের হয়ে আসলো। ততক্ষণে হয়তো বুঝতে পেরেছিল তাদের মেয়ে ঘরে নেই। সেদিন রাতে কোন রকম বুঝিয়ে চলে আসি। পরের দিন ওর বাবা মা আমাকে যেতে বলে ওদের বাসায়। এখন আমার সামনে নিশির আম্মা এবং বাবা বসে আছে। নিশি হয়তো তার রুমে আছে। বাবা বলে উঠল, দেখ বাবা, নিশি আমার একমাত্র মেয়ে। আমরা নিশির বিয়ে ঠিক করেছি। যদিও পরে জেনেছি তোমরা দুজন দুজনকে ভালোবাসো, কিন্তু আমি তাদেরকে কথা দিয়েছি আর ছেলের বাবা আমার ছোটবেলার বন্ধু। বলেই থেমে গেল। আমি বুঝতে পারলাম ওনারা কি বলবেন। আমি তোমার বাবার মতো বাবা হিসেবে ছেলের কাছে আবদার করছি তুমি নিশিকে ভুলে যাও। কথা খুব করুণ সুরে বলল। আমি কি বলবো বুঝতে পারলাম না। নিশির আম্মা হঠাৎ করে কান্না করে বলতে শুরু করলো, তোমাদের মাঝে যা হয়েছে তুমি ভুলে যাও বাবা। মা হিসেবে তোমার কাছে আমার মেয়েটাকে ভিক্ষা চাইছি। ছি ছি, কি করছেন আপনি আমার মায়ের মতন? আমার পাপ হবে এমন কথা বললে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের মেয়ের বিয়েতে বাধা হয়ে দাঁড়াবো না। কথাটা বলেই চলে আসলাম। রাস্তায় হাঁটছে আর ভাবছি আমি করলাম কেমন করে তাকে ভুলে থাকব। ওপর দিকে একজন মায়ের কান্নার কাছে আমার এই ভালোবাসা মূল্যহীন। পরক্ষণেই ভাবলাম, হ্যাঁ আমি ভুলে যাব, তাকে ভুলে যাব। যদিও তখনও আমি বেকার। খুব কান্না পাচ্ছে এই ভেবে নিশিকে ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে তার স্মৃতিগুলো, ভুলে যেতে হবে তার পাগলামিগুলো। যদিও সেদিন পেরেছিলাম ভুলে যেতে, ভুলে যেতে না, ভুলে থাকার অভিনয় টুকরি করতে খুব পেরেছিলাম। বিয়ের 5 দিন আগে নিশির সাথে দেখা করেছিলাম। সেই নিজ থেকেই এসেছিল। সে এসে বলেছিল সে যদি বিয়েতে রাজি না হয় তার বাবার মৃত্যু দেখবে। মেয়েরা বাবা মার কাছে খুব অসহায়। কোন সন্তান পারে না তার বাবার মৃত্যু দেখতে? সে রাজি হয়েছিল তার জন্য। নিশি নিজের জীবন নষ্ট করে দিতে চেয়েছিল, আত্মহত্যা করে। আমার ভালোবাসার কসম দিয়েছিলাম, হয়তো সেই জন্যই হাসি মুখে বরণ করে নিয়েছে অচেনা অজানা ছেলেকে। যদিও আমার খুব কষ্ট হচ্ছিল, তবুও তাকে হাসি মুখটা দেখাতে পেরেছিলাম। নিশি আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। শুধু বলেছিল এটাই হয়তো আমাদের শেষ দেখা, আর হবে না, ভালো থেকো। আর যদি নিজের ক্ষতি করো তাহলে ধরে নিব তোমার ভালোবাসা মিথ্যে ছিল। পারিনি সেদিন নিজের কোন ক্ষতি করতে, যদিও চেয়েছিলাম নিজেকে শেষ করে দিতে। নিশির জন্য শুধু 3 দিন 3টা ঘুমের ট্যাবলেট খেয়ে নিশির বিয়ের দিনগুলো পার করেছিলাম। নিজের ক্ষতি করতে পারিনি নিশির জন্য, তবে খুব কেঁদেছিলাম। আকাশটা হয়তো আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য অনেক কেঁদেছিল। সেই সাথে আমিও কেঁদেছিলাম। কেউ দেখেনি, কেউ বোঝেনি সেই কান্নাটা। হঠাৎ করে মনে পড়ে গেল নিশির কথা। অজান্তেই 2 ফোঁটা চোখের জলগুলো গড়িয়ে পড়ল। পানিটা মুছে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ঘুম পাচ্ছিল তাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে বসে আছি, আজ নীলা আসেনি। সবাই কেমন যেন চুপ। বারবার তাকাচ্ছি পাশের ডেস্কে যেখানে নীলা বসে কাজ করত। সেখানটা ফাঁকা হয়ে আছে। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আজ 3 দিন ধরে নীলা অফিসে আসছে না। সবাই এটার গুরুত্ব না দিলেও আমি সব সময় ভাবছি কিছু হলো না তো। আর আমি এত ভাবছি কেন? ভাবারই কথা, কারণ নীলার সাথে 1 বছর যাবত একসাথে পাশাপাশি কাজ করছি।
খুব মিস করছি ওর আর চোখে তাকানো। কোন কিছু বুঝেও না বুঝার ভান করে আমার কাছে বুঝে নিত। যদিও তখন অনেকটা বিরক্ত ভাব নিয়ে কাজটা করে দিতাম, কিন্তু এখন খুব মিস করছি সেইগুলো। খুব ইচ্ছে করছিল বসকে জিজ্ঞেস করি সে আসে না কেন, বস নাকি আজ 3 দিন ধরে অফিসে আসে না। হঠাৎ ফোনটা বেজে উঠল, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বাবা কল দিয়েছে। যদিও বাবা এ সময়ে কল দেই না, রিসিভ করতেই বলল এখনই যেন বাসায় চলে আসি। বস তো অফিসে নাই, কি করে যাব ভাবছি। বাবার এই সময় কল দেওয়াতে কিছুটা ভয় পেয়ে গেলাম, এই ভেবে বাসাতে কিছু হলো না তো। ম্যানেজারকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম বস আমাদের বাসাতে দেখি বাবা মা আর বস বসে গল্প করছিল। আমি ঢুকেই বসকে সালাম দিলাম। বস আমাকে বসতে বলল। বাবা বলে উঠল আমি জানি তুমি কখনো আমাদের অবাধ্য হওনি, আর তোমার কাছ থেকে আশা করব আজও হবে না। আমি ভাবছি কি বলতে চাইছে বাবা। অবশ্য বাবার কোন দিন অবাধ্য হয়নি। বাবা যা বলে তাই মেনে নেই বাবা, এজন্য আমাকে খুব ভালোবাসে। আমিও বাবাকে অনেক ভালোবাসি। আমি মাথা নাড়িয়ে সূচক জবাব দিলাম। তোমার মতামত না নিয়ে তোমার বিয়ে ঠিক করেছি তোমার বসের মেয়ে নীলার সাথে, আর ওনাকে কথা দিয়েছি আগামী 7 দিন পর বিয়ে। আমি কিছু বলতে যাব অমনি মাথামিয়ে দিয়ে বলল আমার ছেলেটা খুব ভালো, আমাদের কথা সে কখনোই ফেলে দিবে না। আমিও তো জানি প্রত্যেক সন্তানই বাবা মার কাছে হাজার খারাপ হলেও ভালো। বস বলে উঠল বিয়াই তাহলে আজ উঠি, অনেক কাজ পড়ে আছে। বাবা বলল সে কি আজ প্রথম এলেন, কিছু তো খেয়ে যাবেন। বস এক রাশ হাসি দিয়ে বলল বিয়াই খাবার অনেক সময় আছে, আগে বিয়েটা হোক। বাবা বলল বসকে এগিয়ে দিয়ে আসতে। আমিও বাধ্য ছেলের মতো বসকে এগিয়ে দিতে যাচ্ছি। আজ বসের পাশাপাশি যেতে কেমন জানি নিজের কাছেই লজ্জা লাগছে। অবশ্য বসের সাথে আগেও এমন করে চলেছি, তখন এমন মনে হয়নি। আর বসটা খুব বেশি ভালো। বস শুধু বলল যেতে যেতে আমার মেয়েটাকে এভাবে কাঁদানোর জন্য তোমার শাস্তিটা দিয়ে গেলাম, পারলে একবার দেখে এসো, 4 দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তাই বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে। রাতে খাবার পর নীলাকে কল দিলাম, কিন্তু সুইচ অফ, বুঝেছি রাগ করেছে। পরের দিন রওনা দিলাম নীলার বাসার দিকে। চলে আসলাম নীলার বাসায়, এর আগেও এসেছিলাম বসের সাথে তাই চেনা। কলিং বেল বাজাতেই নীলার মা দরজা খুলে দিল। আমি ওনাকে সালাম দিলাম। উনি বসতে বলল। আমি বললাম নীলা কোথায়। উনি নীলার রুমটা দেখিয়ে দিলেন। আমি নীলার রুমে গিয়ে দেখি নীলা শুয়ে আছে। আমাকে দেখেই ঝাড়ি দেওয়া শুরু হয়ে গেল, আপনি এখানে কেন, বাড়িতে কে ঢুকতে দিল ইত্যাদি। ভেবেছিলাম ফোন বন্ধ করে রাখার জন্য আমি ঝাড়ি দিব, কিন্তু না, উনি আগে দিয়ে দিয়েছেন। আমি বললাম ফোন বন্ধ কেন? নীলা বলল এমনিতেই। আমি বললাম ও ফোন বন্ধ করে রাখার জন্য শাস্তি নির্ধারিত হয়েছে বলেই এগিয়ে যাচ্ছি নীলার দিকে। নীলা বলছে কাছে আসবেন না। তবুও এগিয়ে যাচ্ছি প্রায় কাছাকাছি, তখনই বলে আম্মুকে ডাক দিব, কিন্তু তবুও থামলাম না। নীলাকে ধরলাম, যেই আম্মু বলে ডাক দিল তখনই আমার ঠোঁট নীলার ঠোঁট একাকার হয়ে গেল। নীলা বুঝতেই পারল না কি হলো। নীলাকে ছেড়ে দিতেই নীলার আম্মু এসে হাজির। জিজ্ঞেস করলো নীলা ডাকলো কেন? আমি বলল আজ আসি আন্টি। নীলার মা মানে শাশুড়ি আম্মা বলল এখনই চলে যাবে, পড়ে যেও। আমি বললাম না, আমার কিছু কাজ আছে, বলেই নীলার বাসা থেকে বের হয়ে আসলাম। আসার সময় বলে আসলাম ফোনটা অন করতে। রাস্তায় এসে নীলা যে রুমটাতে থাকতো জানালার দিকে তাকাতেই দেখি নীলা মুচকি মুচকি হাসছে। হঠাৎ ফোনে মেসেজ টোন বেজে উঠল। মেসেজটা চেক করতেই দেখি নীলার মেসেজ আই লাভ উই। আমি রিপ্লাই দিলাম লাভ উই টু। দেখি নীলা মুচকি হাসছে, আমিও একটু মুচকি হাসলাম। আর ভাবলাম ভালোবাসার নীল আকাশটাই নীলার ঘুড়ির সুতোটা শেষ পর্যন্ত আমিই হলাম।